সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত তালিখাতায় আপনাদের সঙ্গে রয়েছে এজি মাহমুদ। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনই অর্থ বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আর এরই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব নতুন ব্যাংক প্রত্যাশা নাকি হতাশা। আর এ প্রসঙ্গে আলোচনা আমাদের সঙ্গে আজ যোগ দিয়েছেন ঢাকা ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফজলে রশিদ। জনাব খন্দকার ফজলে রশিদ, স্বাগত জানাচ্ছি আপনাকে তালিখাত অনুষ্ঠানে। নতুন ব্যাংক প্রত্যাশা নাকি হতাশা, এটি হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। আপনি জানেন যে আরও 3টি নতুন ব্যাংক আসতে যাচ্ছে, সব মিলিয়ে ব্যাংকের সংখ্যা হতে যাচ্ছে 62টি। নতুন যে ব্যাংক আসছে, এই নতুন ব্যাংক কেন দরকার বলে মনে করেন? এইটি কি আমাদের প্রত্যাশার বাড়াবে? প্রত্যাশার জায়গা থেকে আমরা কি পাবো নতুন ব্যাংকের কাছ থেকে, আর হতাশার কোনো জায়গা রয়েছে কিনা? দেখেন, প্রথমেই বলি, এই নতুন যে ব্যাংকগুলো হতে যাচ্ছে এগুলো কিন্তু এটা রাজনৈতিক একটা সিদ্ধান্ত যে আমরা নতুন ব্যাংক আরও করব। তবে এই প্রসেসটা যদি পলিটিক্যাল না হয়ে যদি অ্যানালাইজড এবং রিসার্চ বেসড হয়ে থাকে, আসলে কি আমাদের দরকার কিনা, এবং দরকার যদি হয়ে থাকে, যেহেতু সিদ্ধান্তটা হচ্ছে রাজনৈতিক, আমরা করব, কিন্তু কিভাবে করব, কি কন্ডিশন করব, এটা যদি প্রপারলি রিসার্চ বেসড হয়ে থাকে তাহলে আমার মনে হয় অসুবিধা হওয়ার কথা না। বিকজ 16 কোটি বা আরও বেশি দেশের লোকে 62টি ব্যাংক যদি বিভিন্ন খাতে যদি ইনভেস্ট করে থাকে, আমার মনে হয় আনব্যাংকড পপুলেশন এখনও যথেষ্ট আছে, এবং নতুন ব্যাংকগুলো দে ক্যান ডু ওয়েল যদি মানে ঠিক মতো করা যেতে পারে, করা যদি যায়। নতুন ব্যাংকের কাছে আমাদের প্রত্যাশা কি থাকবে? মানে তারা কি করবে আমাদের জন্য, অর্থনীতির জন্য কি করবে, কি সুফল, কি সমৃদ্ধির কাজ করবে? আমার মতে তাদের যাওয়া উচিত আনব্যাংক যে পপুলেশন যেগুলো আছে সেই পপুলেশনগুলোকে ব্যাংকিং আওতায় নিয়ে আসা। দেশে এখনও কিন্তু প্রচুর লোক আছে যারা ব্যাংকিংয়ে এখনও যান না, যারা এখনও লোন নেন, হ্যান্ড লোন বা মহাজনের লোন নেন, টাকা রাখেন এমন জায়গায় যেখানে কোনো উপার্জন নেই, সেরকম জায়গাতে টাকা রাখেন। সুতরাং এইগুলোকে যদি ব্যাংকিং আওতায় নিয়ে আসা যায়, ডেফিনেটলি এটা আমাদের জিডিপিতে অনেক গ্রোথ রাখবে এবং ইকোনমিতে একটা বড় অবদান রাখবে যদি নিয়ে আসা যায় প্রপারলি। আচ্ছা, এর আগে তো ব্যাংকের সংখ্যা মানে 58-59টি ব্যাংক ছিল। এই ব্যাংকগুলো দিয়ে কি ওই যে সারা দেশের মানুষকে ব্যাংকিং খাতের বা ব্যাংকিং চ্যানেলের আওতায় আনা গেল না? আরো 3টি ব্যাংক দিয়ে হবে? আরো 3টি ব্যাংক দিয়ে খুব মানে আরো বেশি 3টি ব্যাংক দিলেই হয়ে যাবে কিনা? না না না, আমি সেভাবে বলছি না। আমি বলতে যাচ্ছি যে 3টি ব্যাংক দিলে আমাদের দেশের যে লোকগুলো যারা এখন আনব্যাংক তাদেরকে আনা সম্ভব। শুধু 3টে দিয়ে হবে না, হয়তো আরো লাগতে পারে, নট নেসেসারিলি 3টে দিয়ে হয়ে যাবে। না, আগে তো 58-59টি দিয়ে হলো না, 3টি দিয়ে হবে, এটি কি করে আশা করছেন? এক সময় রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছিল 4টি, তখন কি দেশ চলেনি? চলেছে, কিন্তু তখনকার ব্যাংকিং এখন ব্যাংকিং অনেক তফাৎ না, মানে বলা হয়ে থাকে যে নতুন ব্যাংকের কাছে প্রত্যাশা থাকবে যে এখন ব্যাংকিং চ্যানেলের যারা বাইরে রয়েছেন, যেসব কাস্টমাররা বা গ্রাহকরা, তাদেরকে ব্যাংকিং চ্যানেলের মধ্যে নিয়ে আসা হবে। এই 3টি ব্যাংক দিয়ে সবাইকে ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসা হবে, এরকম প্রত্যাশা আমরা কেন করি? না, সেরকম কোনো প্রত্যাশা নাই যে 3টি ব্যাংক হলেই গোটা ব্যাংকিং এর গোটা দেশের লোক ব্যাংকিং আওতায় চলে আসবে, সেরকম ভাবার কোনো কারণ নাই। কিন্তু যেটা করতে হবে সেটা হলো এই ব্যাংকগুলোকে প্রপারলি গোছাতে হবে। মানে প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে আগের যে 58-59টি ব্যাংক, সেই ব্যাংকগুলো দিয়ে তো সম্ভব সারা দেশের মানুষকে ব্যাংকিং চ্যানেলের আওতায় নিয়ে আসা। হ্যাঁ, সম্ভব। তাহলে নতুন 3টি ব্যাংক আমাদের, সেই তো প্রথমে বললাম, এটা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত। এটা বেসড অন কতটা রিসার্চ বেস সেটা এখনো বা বলার অপেক্ষা রাখে যে কতটুকু আসলে 3টে প্রয়োজন কিনা। আর যদি রাজনৈতিক সিদ্ধান্ত যদি আমরা বাস্তবায়ন করে থাকি, তো করতে গেলে আমার একটা প্রপার ওয়ে অফ ডুইং থিংস করতে হবে। যে 3টে যদি দেই, 3টে কিন্তু 3টে ব্যাংক শুধু না, এর কত বা যে কটা ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চগুলো কিভাবে করা উচিত, কোথায় করা উচিত, কিভাবে বা এগুলোকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া যায়, সেইগুলোকে নিয়ে প্রপারলি আমাদের নীতি নির্ধারণ করতে হবে। এবং মানে প্রশ্নের জায়গায় থেকেই যায়, যদি আগের ব্যাংকগুলো দিয়ে আমরা সারা দেশের মানুষকে ব্যাংকিং চ্যানেলের আওতায় নিয়ে আসতে পারি, আর নতুন 3টি ব্যাংকের তাহলে প্রয়োজনীয়তা কোথায়? তার সঙ্গে আরেকটি প্রশ্ন করতে চাই। এর আগে যখন ব্যাংকগুলো এসেছিল তখন আমরা লক্ষ্য করেছি সেই ব্যাংকগুলো শাখা খুলেছে বেশিরভাগই শহর এবং বাণিজ্যিক এলাকাগুলোতে, কিন্তু শহর এবং বাণিজ্যিক এলাকার বাইরে শাখা খোলার প্রবণতা হার অনেক কম। নতুন 3টি ব্যাংক সেই কাজ করবে, সেটা আমরা কি করে প্রত্যাশা করি? হ্যাঁ, আমি ওইটাই বলছি যে এটা কিন্তু রিসার্চ বেস হওয়া উচিত। আসলে আমাদের কোথায় কোথায় ব্যাংকিং নিডটা আছে, সেই নিডগুলো পূরণ করার জন্যে যদি এই ব্যাংকগুলো কন্ডিশন দেওয়া যায় তোমরা এই জিনিসগুলো করবা টু ব্রিং দি আনব্যাংকড পপুলেশন ইনটু আওয়ার ব্যাংকিং নেট, তাহলে একটা কাজ হবে। আদারওয়াইজ যে কটা ব্যাংক এই গত দুবার যে দেওয়া হলো, রিসেন্ট একটা দেওয়া হয়েছে, এর আগেও 9টা দেওয়া হয়েছে, কেউই যে খুব এমন সফলতা এনেছে
বা স্পেশালি আনব্যাংক পিপলের ক্ষেত্রে এবং রুরাল ব্যাংকিংয়ে বা রুরাল ইকোনমিতে যে বিরাট কিছু অবদান করেছে সেটা কিন্তু রিসার্চ বেসড বা আমার মনে হয় খুব করতে পারেন, বিকজ সবার উদ্দেশ্য হলো প্রফিট। ইফ দ্য প্রফিট ইজ দ্য বটম লাইন অফ এনি ব্যাংকিং, তাহলে কিন্তু সবাই যে এখন শাখা খোলার জন্য খুলছে, রুরাল ব্রাঞ্চ করছে বা এসএমই ব্রাঞ্চ করছে বা দেশের প্রত্যন্ত যাচ্ছে, কিন্তু বেসিক ইয়ে হলো যে আমি শহরের থেকে মেইন ক্রিমটা নেব, কিন্তু গ্রামের দিকে যাচ্ছে না। আচ্ছা, নতুন 3টি ব্যাংক আসার পর তারা যদি এখন যেসব জায়গায় ব্যাংকের শাখা পর্যাপ্ত পরিমাণে রয়েছে সেখানে যদি আবার নতুন করে তাদের শাখা খোলা শুরু করেন, তাহলে কি হতাশার মাত্রা বেড়ে যাবে কিনা? হতাশার মাত্রা বাড়বে না, বিকজ আপনি দেখবেন ঢাকা শহরে একসময় পপুলেশন কত ছিল, বা লেস দ্যান এ ক্রোর। এখন সেখানে যদিও সঠিক কোনো পরিসংখ্যান নেই, ডেফিনেটলি ইট ইজ মাচ মোর দ্যান ইভেন 2 crore। সুতরাং দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে লোক কিন্তু ঢাকা এসছে। আগে যেখানে ব্রাঞ্চ ছিল হয়তো 1000, সেখানে এখন মিনিমাম 2000 ব্রাঞ্চ দরকার। সেই হিসেবে ঠিকই আছে, কিন্তু গ্রামের যে ব্রাঞ্চগুলো খোলা দরকার সেইগুলোকে গ্রামের যে ধরনের ইনভেস্টমেন্ট দরকার সেইটা কিন্তু সঠিকভাবে করা হচ্ছে বলে আমার মনে হয়। কিন্তু ব্যাংকগুলো তো এক্ষেত্রে আরেকটি কথা বলে, সেগুলো হচ্ছে এইসব রুরাল শাখায় যখন তারা খোলে, মানে শহরের বাইরে মফস্বলে, সেখানে তারা প্রফিট করতে পারে না, এই কারণে তারা শাখা খুলতে চায় না সেখানে। তাহলে আপনি ব্যাংক খুলে, তাহলে ব্যাংক কি শাখা খুলে লোকসান করবে? না, কথা হলো আপনি যদি সেই অ্যানালিসিসটা নাই করে থাকেন যে আপনাকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন দেওয়া আছে যে আপনাকে এই জিনিসগুলো করতে হবে, যদি ইফ ইট ইজ নট ফিজিবল তাহলে আপনি ব্যাংক খুললেন কেন? জি, সেটাই তো প্রশ্ন। সেই প্রশ্ন আমিও করছি যে আপনারা তো যাবেন, না যাওয়ার কোনো কারণ নেই, আপনাকে যেতে হবে। ওয়েদার ইউ মেক প্রফিট অর নট, দ্যাট ইজ ইউর ওন ডিসিশন। আপনি গ্রামে যাবেন না, শুধু শহরে প্রফিট হয় না। প্রফিট হবে না কেন যদি আপনি প্রপারলি করতে পারেন? এখনো গ্রামে আপনি যদি যান বা রুরাল লোন যদি দেখেন, আপনি বিভিন্ন যারা নন ব্যাংকিং তারা কিন্তু হিউজ রেট অফ ইন্টারেস্ট এখন অ্যাপ্লাই করছে। কোনো জায়গায় আপনি 20, 24, 26, 30 মতো নিচ্ছে আনফর্চুনেটলি। সেখানে যদি এইসব ব্যাংকগুলো যেতে পারে, যদিও তাদের অ্যাডমিন কস্ট বেশি হয় বলে যায় না। আচ্ছা, যদি একটু প্রশ্ন করি, পুরান ব্যাংকগুলো গিয়েই তো ওখানে মানে প্রফিট করতে পারে না, সেক্ষেত্রে নতুন ব্যাংক এরকম মানে শহরের বাইরে গিয়ে প্রফিট করতে পারবে? আমি তো সেটাই বলছি, আগেরগুলো তো ব্র্যান্ডিং হয়ে গেছে, এগুলো তো ব্র্যান্ডিং করতে হবে। আমি সেই জন্যই বলছি যে এই জিনিসগুলোকে প্রপার রিসার্চ বেস না করে আমি সবাই ব্যাংকে প্রফিট করে, কত প্রফিট করে প্রত্যেক ব্যাংক 200 কোটি, 500 কোটি, 800 কোটি, 1000 কোটি প্রফিট করছে। সুতরাং এখানে ডেফিনেটলি দেয়ার আর লট অফ চান্স টু মেক মানি। ইফ দ্যাট ইজ দি মোটিভ বিহাইন্ড ওপেনিং দ্য ব্যাংক, তাহলে কিন্তু আমার মনে হয় ইট ইজ নট এ প্রপার জাস্টিফিকেশন দ্যাট উই আর গোইং টু। জি, আমাদের হাতে আলোচনার বিষয় নিয়ে প্রতিবেদন রয়েছে, সেটি দেখে নিয়ে বাকি আলাপে ফিরে আসছি। দর্শক, আলোচনার বিষয় নিয়ে প্রতিবেদন রয়েছে আমাদের হাতে। পঞ্চম প্রজন্মের নতুন ব্যাংকগুলো দেশের ব্যাংকিং খাতে বাড়তি চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন ব্যাংকাররা। শুরু থেকেই নতুন ব্যাংকগুলোকে বিশেষ নজরদারিতে না রাখলে আমানত ঘাটতি এবং খেলাপি ঋণের ঝুঁকিতে পড়ার আশঙ্কা করছেন তারা। সাধারণ গ্রাহক কোন ব্যাংকে টাকা রাখবেন তার সিদ্ধান্ত নিতে হবে গ্রাহককেও। গেল সেপ্টেম্বরে প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, দেশি বিদেশি সরকারি বেসরকারি মিলিয়ে 57টি ব্যাংকের 10,159টি শাখা রয়েছে সারা বাংলাদেশে। ব্যাংকিং খাতে আমানতের পরিমাণ ছাড়িয়েছে 10 লাখ কোটি টাকা, যার বিপরীতে ঋণ আছে 8.5 লাখ কোটি টাকারও বেশি। এই বাস্তবতার মাঝেই অনুমোদন পেয়েছে আরও 4টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকাররা মনে করেন, একই বাজারে নতুন এই ব্যাংকগুলো নতুন সংকট সৃষ্টি করবে। একই ডিপোজিটের উপর কিন্তু সবারই কিন্তু নজরদারি আছে। 8.5 দিচ্ছি বা 9 দিচ্ছি, একটা নতুন ব্যাংক যখন যাচ্ছে তখন যখন দেয় তার একটা বেশি রেট অফ ইন্টারেস্ট দিতে হচ্ছে। ব্যাংকগুলো চালানো হচ্ছে ডিফিকাল্ট। আমাদের অনেক লোক আছে কিন্তু দক্ষ লোকও বলার অভাব। সরকার যেমন দেয় তখন কিছু স্পেসিফিক ম্যান্ডেট দেয় আপনাকে, আপনি ওইভাবে কাজ, কিন্তু পরবর্তী দেখা যায় এই ব্যাংকগুলো এসে বলে আমার ম্যান্ডেট চেঞ্জ করে দাও। শুরুতে ব্যতিক্রমী ব্যাংকিংয়ের কথা বললেও অতীত অভিজ্ঞতায় দেখা গেছে পরবর্তীতে সবাই গতানুগতিক ব্যাংকিংই করে। এবারের নতুন ব্যাংকগুলোর কাছে তাই বাড়তি কিছু আশা করার নেই। এই ব্যাংকগুলো কি ভ্যালু অ্যাড করবে? কোনো ভ্যালু অ্যাড করবে না। জনগণকে বলা হচ্ছে যে জনগণ এই তারা ব্যাংকের অবস্থা বুঝিয়ে ওখানে ডিপোজিট রাখা উচিত। সার্ভাইভাল অফ দি ফিটেস্ট। যেই 3টা ব্যাংক নতুন আসে, এই 3টার স্পন্সররা সবাই একসাথে একটা ব্যাংক নিয়ে আসেন, সেটা তারা আসতে রাজি না। এ অবস্থায় নতুন ব্যাংকগুলোকে শুরু থেকেই কেন্দ্রীয় ব্যাংকের নজরদারিতে রাখার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। তারা যদি ইনোভেটিভ এরিয়াতে কাজ করে,
যেখানে আনব্যাংকড পিপল আছে সেখানে যদি ওনারা যায়, তাদেরকে সার্ভাইভ করার জন্য নিজেদের পথ নিজেরা বের করতে হবে। এখন মার্কেট তাদেরকে ডিটারমিন করবে কতদিন তারা সার্ভাইভ করবে, কতদিন সার্ভাইভ করবে না। সেই সঙ্গে আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত একীভূতকরণ এবং অধিগ্রহণ আইন করারও তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম, আবারও ফিরছি আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফজলে রশিদ। প্রতিবেদনে যেমনটা বলা হচ্ছিল, সেটি হচ্ছে পঞ্চম প্রজন্মের নতুন ব্যাংকগুলো দেশের ব্যাংকিং খাতের উপর বাড়তি চাপ তৈরি করবে। এই বাড়তি চাপ তৈরি করবে বলতে কি আমানতের উপর বাড়তি চাপ তৈরি করবে বলে মনে করেন? সব কিছু বাড়তি চাপ হবে। আমানতের উপর যেমন চাপ হবে, যেমন এখন যে ব্যাংকগুলো আছে এরাও কিন্তু ডিপোজিট সংকটে ভুগছে এই কারণে যারা সার্ভাইভ করতে পারছেন, যাদের কস্ট অফ ডুইং বিজনেস বেশি, যাদের অপারেটিং কস্ট বেশি, তারা কিন্তু বেশি রেটে ডিপোজিট নেওয়ার চেষ্টা করছে। আমি একটা ভালো ব্যাংক চালাই বা আরেকজনের ভালো ব্যাংক চালাই, সেই তুলনায় আপনি যদি সেই ব্যাংকে টাকা রাখেন, ধরে নাম আপনি 8% রেট অফ ইন্টারেস্টে আপনি ডিপোজিট রেখেছেন, যারা কম মুনাফা করে বা যাদের খরচ যে কোনো কারণে হোক বেশি, তারা চাইবে যে ডিপোজিটটা ওনার ব্যাংকে নেওয়ার জন্য। ওরা অফার করছে 9, 10। এবং সবচেয়ে যেটা বিপজ্জনক সেটা হচ্ছে যারা আনএথিক্যালি ডিপোজিট রেট শো করে হয়তো 9% বা 9.5, কিন্তু আনঅফিসিয়াল তারা দিয়ে দেয় 10.5, 11 বা এই ধরনের। এই যে আনএথিক্যাল প্র্যাকটিস অফ টেকিং ডিপোজিট, এইটা সাংঘাতিক ক্ষতিকর। আরেকটা হচ্ছে, তাহলে প্রশ্ন উঠে যায়, নতুন ব্যাংক আসার পর কি তারা আদৌ আমানত পাবে লো ইন্টারেস্টে? খুব ডিফিকাল্ট হবে। শুধু তাদের রেট অফ ইন্টারেস্ট বাড়া, লো ইন্টারেস্ট প্রশ্নই ওঠে না। তাহলে তো তারা এসেই ধারণা করা যায় যে হাই ইন্টারেস্ট অফার করবে। ডেফিনেটলি তারা হাই ইন্টারেস্ট অফার করবে, হায়ার রেট অফ ইন্টারেস্ট অফার করতে বাধ্য হবে, বিকজ তাদের খরচ তো প্রথমে বেশি থাকবে এবং তাদের আমানত প্রয়োজন হবে প্রচুর আমানত প্রয়োজন হবে। আর সেকেন্ডলি যেটা একটা বড় সমস্যা, কিন্তু সেটি তো ব্যাংকিং খাত মানে আরেকটি ভারসাম্যহীন জায়গায় নিয়ে যাবে, আগ্রাসী ব্যাংকিং হয়ে গেল, আরো আগ্রাসী ব্যাংকিং হবে। স্পেশালি ডিপোজিটের ব্যাপারে এখনই আগ্রাসী হয়ে আছে। সবাই চেষ্টা করছে রেট অফ ইন্টারেস্ট কমাতে, কিন্তু কমাতে পারছে না কেউ, বিকজ আমার তো ডিপোজিট দরকার। আমি যেসব লোনগুলো কমিট করেছি সেগুলো দেওয়ার জন্য আমাকে ডিপোজিট নিতেই মানে একটি প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই যে এর আগে যে ব্যাংকগুলো এসেছিল সেগুলোর আগ্রাসী ব্যাংকিং করছে এরকম মন্তব্য অভিযোগ আমরা শুনে থাকি। সেগুলো আগ্রাসী ব্যাংকিং করেও কিন্তু খুব বেশি প্রফিট বা ভালো অবস্থানে নেই, আপনি নিজেই বলছিলেন। তাহলে নতুন 3টি ব্যাংক আসার পর সেগুলো যদি আগ্রাসী ব্যাংকিং করে, সেগুলো কি খুব বেশি ভালো করতে পারবে? বিরতির পর ফিরে এসে প্রশ্নের উত্তর জানবো আপনার কাছ থেকে। দর্শক, বিরতির পর ফিরে আসছি টালি খাতায়, সঙ্গে থাকুন। দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতা। আজকে আমরা আলোচনা করছিলাম নতুন ব্যাংক নিয়ে। নতুন ব্যাংক কি প্রত্যাশা না হতাশার কারণ হবে? আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফজলে রশিদ। জনাব খন্দকার ফজলে রশিদ, নিশ্চয়ই আপনার সঙ্গে আলোচনায় যাব। বিরতির আগে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম, কিন্তু তার আগে পুঁজিবাজারের খবর একটু জানাতে চাই দর্শকদেরকে। ঢাকার পুঁজিবাজারের খবর দর্শক জানিয়ে দিয়ে তারপর আমরা টালিখাতার নিয়মিত আলোচনায় ফিরতে চাই। ঢাকার পুঁজিবাজারে আজকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডিএসসি এক্স যেটি, সেখানে 8 পয়েন্টের কিছু বেশি যুক্ত হয়েছে, অবস্থান করছে 5380 পয়েন্টে। ডিএসসি এস যেটি সুরা সূচক, সেখানে দেখতে পাচ্ছি 3 পয়েন্টের কিছু বেশি যুক্ত হয়েছে, অবস্থান করছে এই মুহূর্তে 1243 পয়েন্টে। অন্যদিকে ডিএসসি 30 যেটি বাছাই সূচক, সেখানে 2 পয়েন্টের মতো কমেছে, অবস্থান করছে 1921 পয়েন্টে। এখনো পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে 193 কোটি টাকারও বেশি শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, এবং হাতবদল হওয়া শেয়ারগুলোর মধ্যে অধিকাংশ দর বেড়েছে। আজকে 185টির দর বেড়েছে, কমেছে এখনো পর্যন্ত 91টির। অপরিবর্তিত রয়েছে 61টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর। গতকালকে কিন্তু অনেক দরপতন হয়েছিল ঢাকার পুঁজিবাজারে, 61 পয়েন্টের মতো কমেছিল ঢাকার পুঁজিবাজারে গতকালকে দিন শেষে। এবং গতকালকে ঢাকার পুঁজিবাজারের সূচক দাঁড়িয়েছিল, প্রধান সূচক 5372 পয়েন্টে, এবং দিন শেষে লেনদেন হয়েছিল 418 কোটি টাকারও বেশি শেয়ার এবং মিউচুয়াল ফান্ড। লেনদেন কিছুটা বাড়তির দিকে থাকলেও সূচকের পতন কিন্তু গতকালকে ঠেকানো যায়নি, এবং গতকালকে কিন্তু এই সূচকের দরপতনের পর ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে কিন্তু বিনিয়োগকারী ঐক্য পরিষদের সদস্যরা বিক্ষোভ করেছিলেন গতকালকে। আজকেও তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে। তারা যেমনটি জানিয়েছেন যে দুপুর 2টার দিকে তারা ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে আজকেও বিক্ষোভ করতে পারেন, এমন কর্মসূচি রয়েছে। এছাড়াও আজ বাজারের এমন পরিস্থিতির কারণে ডিএসসির যে ব্রোকার্স অ্যাসোসিয়েশন, তারা আজকে একটি বিশেষ ব্রিফ করবে এমন খবর আমাদের হাতে রয়েছে। তারা কিছুক্ষণের মধ্যে ব্রিফটি শুরু হওয়ার কথা, সেটি ঢাকা স্টক এক্সচেঞ্জের যে বোর্ডরুম, সেখানে ব্রিফ হবে। এবং সেই সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা যে রয়েছে বিএসইসি, তারাও আজকে বাজার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করতে পারেন, এমন খবরও রয়েছে আমাদের কাছে। দর্শক, এই মুহূর্তে এই ছিল ঢাকার পুঁজিবাজারের খবরাখবর আমার কাছে। আমরা আবারও ফিরছি টালিখাতার মূল আলোচনা করছিলাম
নতুন ব্যাংক প্রত্যাশা নাকি হতাশা? আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফজলে রশিদ। খন্দকার ফজলে রশিদ, যে প্রশ্ন রেখে গিয়েছিলাম আপনার কাছে বিরতির আগে, যে নতুন ব্যাংক আসার পর তারা যদি আগ্রাসী ব্যাংকিং শুরু করে, সেক্ষেত্রে তারা কি আসলে প্রফিট করতে পারবে কিনা, প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা? দেখেন, যে কোনো বিজনেসের দুটো বটম লাইন, দুটো ইনস্ট্রাকশন থাকে, সেটা হলো গ্রোথ অ্যান্ড প্রফিট। গ্রোথ ইজ এ মাস্ট ফর এনি বিজনেস, প্রফিট ইজ অলসো মাস্ট ফর এনি বিজনেস। কিছু কিছু আছে নন প্রফিট মেকিং, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট এনি কমার্শিয়াল অর্গানাইজেশন প্রফিট ইজ এ মাস্ট। বাট কী রেটে প্রফিট করবে, কতটা এথিক্যাল প্রফিট করছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কত দিনে কত টাকা তার ক্যাপিটাল উঠে আসবে, সেটা যদি ওভারনাইট যদি কেউ চিন্তা করে আমি 30 কোটি টাকা ইনভেস্ট করেছি বা আমার 400 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল শুরু করলাম, আমাকে 5 বছরের মধ্যে 400 কোটি টাকা উঠিয়ে নিয়ে আসতে হবে, দ্যাট ইজ এ টোটালি রং একটা ডিসিশন। এটা কোনোভাবেই করা উচিত না। দিস ইজ এ লং টার্ম ইনভেস্টমেন্ট ব্যাংক। একটা ব্যাংক শত শত বছর ধরে ব্যাংক চলবে এবং ইট ইজ এ নেভার এন্ডিং অর্গানাইজেশন, শুড বি, ইট ইজ কন্টিনিউটি এইভাবে থাকবে। আর গ্রোথ ইজ এ মাস্ট, কিন্তু এটা করতে যে প্রফিট এবং গ্রোথ আনতে যদি কেউ এথিক্যাল না থেকে যদি আনএথিক্যাল চলে যায়, যদি মানে অনাকাঙ্ক্ষিতভাবে আনএথিক্যাল কিছু করে এবং আগ্রাসী যদি ভূমিকা অবতীর্ণ হয়, আগ্রাসী কখন হয়? যখন সে বাঁচার জন্য কিন্তু আগ্রাসী হয়ে যায়। এই বাঁচার জন্য আগ্রাসী অথবা ওভার প্রফিট বা বেশি প্রফিট করার জন্য যখন আগ্রাসী, তখনই কিন্তু বিপদ ডেকে আনে। কোনোভাবেই এটা করা উচিত না, আগ্রাসী ভূমিকা নামা উচিত না। ব্যাংক নির্দিষ্ট নিয়মে চলা উচিত। বাংলাদেশ ব্যাংকের রেগুলেটর হিসেবে বাংলাদেশ ব্যাংক যে সব গাইডলাইন্স দিয়েছে, সেগুলো ব্যাংকে উচিত আচ্ছা, আগ্রাসী ব্যাংকিং মেইনটেইন না করে করা উচিত। নতুন প্রোডাক্ট দিয়ে কি কাস্টমারদের কাছে পৌঁছে যাওয়া যায় কিনা, সেই বিষয়ে কাজ করা যায় কিনা? আমরা কিন্তু মানে যেসব ব্যাংক এসেছে এর আগে গতানুগতিক প্রোডাক্ট নিয়ে তারা কাজ করেছে, নতুন ধরনের কোনো প্রোডাক্ট কি লঞ্চ করার সুযোগ রয়েছে? প্রত্যেকটা ব্যাংকই কিন্তু মোটামুটি কাছাকাছি একই কাছাকাছি ধরনের সব একই scheme, ধরনের, product। যার জন্যই যেহেতু প্রোডাক্টের সংখ্যা কম, ভ্যারিয়েশন কম, হ্যাঁ ভ্যারিয়েশন কম, সুতরাং আমাদের দেশে বা অনেক কিছু, যেমন আমাদের দেশে লং টার্ম ইনভেস্টমেন্ট যেগুলো আপনি দেখবেন মোস্ট অফ দ্য কেসে লং টার্ম ইনভেস্ট যেগুলো হয়, সেগুলা কারেন্ট অ্যাসেট থেকে সরে যে বা কি বলে লং টার্ম অ্যাসেটে কনভার্ট হয়, যার জন্য একটা বিরাট প্রবলেমে পড়ে সব বড় বড় ক্লায়েন্ট বিপদে পড়ে। সুতরাং এইগুলাকে খেয়াল রাখা উচিত। এবং ব্যাংকগুলো যারা বিভিন্ন কর্পোরেট হাউসে ফাইন্যান্স করে, স্পেশালি বড় বড় প্রজেক্ট, ওনাদেরও উচিত বা আমাদেরই উচিত, আমি বলি যেহেতু আমিও ব্যাংকে ছিলাম, আমাদের উচিত আমাদের মধ্যে একটা নিজস্ব একটা বা লেনদেন মানে কমিউনিকেশন থাকা উচিত। একটা লোক কতটুকু টাকা দরকার, 500, ঠিক আছে 500 হলো না, 1000 না 1500, কত টাকা দরকার? আমরা যেটা করি বা সবাই যেটা করছে, সেটা হলো ওই ক্লায়েন্টকে পুরোপুরি আমার কন্ট্রোলে আনা। এটা কিন্তু সম্ভব না, পুরোপুরি আমি ফাইন্যান্স করব, তার যত টাকা দরকার আমি সব দিব, এটা কিন্তু সম্ভব না এবং উচিতও না। একটা ক্লায়েন্টের পিছিয়ে সবাই ছোটার ফলে তার দরকার হয়তো টোটাল 1000 কোটি টাকা, 5টা ব্যাংক মিলে দিয়ে দিচ্ছে 5000 কোটি টাকা। ন্যাচারালি তার একটা টেন্ডেন্সি থাকে যে 5000 কোটি টাকার মধ্যে 1000 কোটি টাকা তার আসল এবং বাকি 4000 কোটি তার কিন্তু বিভিন্ন খাতে তখন মানে যে উদ্দেশ্যে তিনি ঋণটি নিয়েছেন সেই উদ্দেশ্যে তিনি এই টাকা ব্যয় করবেন না। 1000 কোটি টাকা সেখানে তিনি ব্যয় করবেন, বাকি 4000 কোটি টাকা তিনি কোথায় করবেন সেটা কিন্তু নট প্ল্যান্ড। ওই 4000 কোটি, এবং সেই কথা ব্যাংকও জানে না। ব্যাংক জানে না আমি বলবো না, আমি বলবো যে ওই ক্লায়েন্টকে গ্র্যাব করার জন্য, মানে কাগজপত্র তো আমি নির্দিষ্ট একটি উদ্দেশ্যে বিনিয়োগের লক্ষ্যে আপনাকে ঋণ দিয়েছি। আমি না, আমি তো বলছি, সেটাই বলছি, আমি একটা লোককে 1000 কোটি টাকা লোন দিলাম, তার টোটাল রিকোয়ারমেন্ট ধরেন 1000 কোটি টাকা, কিন্তু আরও যারা দিচ্ছে তারাও কিন্তু ওই লোকটাকে 1000 কোটি করে দিচ্ছে, কিন্তু তার টোটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 1000, কিন্তু সবাই মিলে আমরা দিয়ে বসে থাকলাম 4 বা 5000 কোটি টাকা। তখন এক্সেস মানিটা সে রং খাতে ব্যয় করে ফেলে, আনপ্ল্যান্ড এবং কি বলে মানে যেখানে করা উচিত না, তখন সে বিপদে পড়ে। এবং বিপদে যখন একটা ব্যাংক পড়ে বিকজ অফ সিআইবি। কিন্তু আমরা তো এমন উদ্দেশ্য দেখেছি, মানে এমন কেসের কথা শুনে থাকি যে যে উদ্দেশ্যে ঋণ নিয়েছে সেই খাতে তিনি সেটি ব্যয় করেননি, তিনি অন্য খাতে সেটি ব্যয় করেছেন। সেটাই বললাম, এই যে এক্সেস টাকাটা সে নিয়ে ফেললেন, হয়তো তাকে আমি দিয়েছি তার ওয়ার্কিং ক্যাপিটালের জন্য, সেই ওয়ার্কিং ক্যাপিটাল না ইউজ করে সে করে ফেললো আগে জায়গায়। নতুন ব্যাংকগুলো যেন এরকম চক্রের মধ্যে না পড়ে যায়, এটা সেজন্য নতুন ব্যাংকগুলোর কারা বেশি নজরদারি করবে? কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংকের বোর্ড নাকি ব্যাংকের ম্যানেজমেন্ট? না, ব্যাংকের ম্যানেজমেন্ট, প্রথমত ব্যাংকের ম্যানেজমেন্ট। কিন্তু বোর্ড তো ম্যানেজমেন্টকে প্রভাবিত করে।
ওয়েল, ম্যানেজমেন্টকে প্রভাবিত করে সব জায়গাতেই এটা হয়, এটা ডোন্ট থিঙ্ক যে এটা কোনো জায়গায় শুধু বাংলাদেশে হচ্ছে, নট নেসেসারিলি। তবে ম্যানেজমেন্ট প্রথম দায়িত্ব হলো ম্যানেজমেন্ট, কারণ বোর্ড কিন্তু ম্যানেজমেন্ট ধরবে যে আপনার লোন খারাপ কেন হলো, এবং আমার দায়িত্ব হচ্ছে টু মেক দ্য বোর্ড আন্ডারস্ট্যান্ড যে দেখেন এই জিনিসটা আমি দিব না বা আমি কম দিব এই কারণে। কিন্তু বোর্ড কিন্তু কোনো সময় বলবে না যে আমি ভাই বেশি করে লোন দেন খারাপ করেন, এটা বোর্ড কোনো সময় বলবে না। এটা ব্যাংকারদেরই উচিত নিজস্ব আদান প্রদানের মাধ্যমে যে একটা লোককে কত টাকা দেওয়া উচিত, ক্লিয়ারনেস, ওয়ান টু ওয়ান ক্লিয়ারনেস যখন চাপ সৃষ্টি করে তখন ম্যানেজমেন্টের কি করার থাকে? আমি বলবো বোর্ড এই ধরনের কোনো চাপ সৃষ্টি করে না যে আপনি এটা আমি বিইং এ বোর্ড মেম্বার, এখানে কিন্তু আমার টাকা ইনভেস্ট আছে, পাবলিকের টাকা তো আছেই। আমি কোনো সময় চাইবো না যে আমি চাইবো হ্যাঁ আপনি যতটুকু পারেন বেশি ইনভেস্ট করেন, প্রফিট এনে দেন, কিন্তু তার মানে এটা না আপনি খারাপ জায়গায় ইনভেস্ট করবেন আর ব্যাংকে, এটা বোর্ড কোনো সময় চাইবে বলে আমি মনে করি। এরকম অভিযোগ রয়েছে ব্যাংকের উদ্যোক্তারা নিজেরাই ঋণ নিয়ে খেলাপি হয়ে গেছে। সেটা তো তাদের কারাপশন, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল, এটা নাই বলবো না, এটা হলো তাদের ইন্ডিভিজুয়াল কারাপশন। এখানে ম্যানেজমেন্ট করতে বাধ্য হয়েছে অথবা এমন কিছু করেছে যেটা ম্যানেজমেন্টের কিছু করা ছিল না। এই ক্ষেত্রে ম্যানেজমেন্টের কোনোভাবেই সাকাম করা উচিত না, বাট অনেক সময় আনফর্চুনেটলি আমাদের সে করতে হয়েছে, আমাদের বাস্তবতা করতে বাধ্য করেছে হয়তো খুব কিছু কিছু ক্ষেত্রে, যে কারণে আসলে তখন এই অনিয়মগুলো হচ্ছে। আচ্ছা, নতুন ব্যাংকগুলো যেন সেগুলো না হয় সে বিষয়ে আরো কি কি করা যায়, কি করণীয় সেগুলো শুনবো। আমাদের আরো একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে এসে বাকি আলাপগুলো আপনার সঙ্গে করতে চাই। দর্শক, বিরতির পর ফিরে আসছি। দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতা। নতুন ব্যাংক প্রত্যাশা নাকি হতাশা, সেই বিষয়ে আলোচনা করছিলাম ঢাকা ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফজলে রশিদের সঙ্গে। খন্দকার ফজলে রশিদ, যেই প্রশ্নটি আসলে জানতে চাই আপনার কাছ থেকে, উত্তরটি প্রশ্নের, সেটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক যদি ঠিক মতো নজরদারি করে তাহলে কোনো ব্যাংকই তো খেলাপি হতে পারে না বা অনিয়ম দুর্নীতি হতে পারে না। তার মানে কি কেন্দ্রীয় ব্যাংকের অনিয়ম দুর্নীতির ঘাটতি রয়েছে যে কারণে ব্যাংকগুলোতে খেলাপি বাড়ছে? নতুন ব্যাংকের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি কেমন হওয়া উচিত যেন ঘাটতি বা অনিয়ম না হয়? থ্যাংক ইউ। দেখেন, কেন্দ্রীয় ব্যাংক কিন্তু কোনো সময় লোন দেয়ও না, নেয়ও না, কোনো কিছু করে না, ওনারা তদারকি করেন। কেন্দ্রীয় ব্যাংকের কারণে কোনো ব্যাংকের খেলাপি হয়েছে এটা বা নজরদারির অভাবে, সুশাসন, নজরদারির অভাবে হতে পারে, আপনি ইগনোর করলাম তখন হতে পারে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক দেখভালের জায়গাটি আসলে দেখভালের জায়গাটা আরো অনেক বাড়াতে হবে। যেমন এক সময় সেন্ট্রাল ব্যাংক ডিপোজিটের ব্যাপারে আমি বলি, ডিপোজিটের ব্যাপারে আমাদের যেটা ছিল যে আমাদের যে ওপেন রেট, অ্যাপ্রুভড রেট, যেটা ডিপোজিট রেট, সেটা ওটা প্রত্যেক সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হতো। আমরা বেশি নিলাম বা কম নিলাম এটা ইভেন এমডির সিগনেচারে পাঠাতে হতো যে আমি কোনো বেশি নিইনি। এখন কিন্তু এটা আছে বলে আমার মনে হয় না, এর প্র্যাকটিস করছে না। তারপরে আরেকটা হলো যে লোনের যে দেওয়ার সময় যে বিভিন্ন ব্যাংক যে লোন, যেটা একটু আগে বলছিলাম, লোন যে দিচ্ছে রিকোয়ারমেন্টের চেয়ে বেশি যখনই হবে তখনই কিন্তু প্রবলেমটা দেখা দেয়। আমার রিকোয়ারমেন্টের চেয়ে নতুন ব্যাংকগুলো ঋণ দেওয়ার ক্ষেত্রে মানে কি সতর্কতা অবলম্বন করতে হবে যেন খেলাপি কম হয়? খেলাপি কম হয়, দে শুড বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দি অ্যানালাইসিস, লোকটা কে, এর ব্যাপারে যদি প্রথমে জেনে নেবে এবং তাদের সুপারভিশন, লোনটাকে দেওয়ার পরে কেউ আনফর্চুনেটলি কেউ দেখে না, এই সুপারভিশনটা যদি প্রপারলি করে, টাকাটা যাচ্ছে কোথায় ডেইলি বেসিসে, যদি তাই আমি যদি বলি আমার সেল প্রতিদিন আমার 5 লাখ সেল হয়, এই সেলের টাকা যদি অ্যাকাউন্টে না আসে তাহলেই বুঝতে হবে যে সে টাকাটা সে সরাচ্ছে, এবং তখনই তাকে ধরা উচিত হয় আপনি টাকা দেন, নয় আমি কিন্তু খেলাপি করবো। সুতরাং সে টাকাটা ওই সুপারভিশনে যদি বাড়াতে হয় পারে তখন জিনিসটাকে অনেক কন্ট্রোলে থাকবে, আদারওয়াইজ ডিফিকাল্ট হবে। কিন্তু শুরুতে তো তাদের আগ্রাসী ব্যাংকিং করতে হবে, আপনি বলছিলেন মার্কেটে আসার পর। আগ্রাসী ব্যাংকিং করতে হবে বলছি না, আগ্রাসী ব্যাংকিং হয়তো করবে ওনারা, বিকজ ওনাদের তো ডিপোজিট দরকার, এবং ডিপোজিটটা আছে হলো মেইনলি এমন জায়গায়, মেইনলি ডিপোজিট হচ্ছে প্রাইভেট ডিপোজিট এবং গভর্নমেন্ট। তো গভর্নমেন্ট ডিপোজিটে মেইনলি থাকে গভর্নমেন্ট ব্যাংকে, ওখান থেকে গভর্নমেন্টের কিন্তু 4টে ব্যাংকেই বা 6টা ব্যাংকে মেইন ডিপোজিট চলে যাচ্ছে। ওইখানে যদি গভর্নমেন্ট যদি কেউ ছাড় দেয় যে না গভর্নমেন্টের টাকা প্রাইভেট ব্যাংকেও রাখা যাবে বা রাখবে, সেই ধরনের ক্লিয়ার কাট যদি একটা পার্সেন্টেজ বাড়িয়ে দেয়, তাহলেও প্রাইভেট ব্যাংকগুলো হাই ইন্টারেস্ট অফার করলে কি ওই ব্যাংকে কাস্টমার যাবে? গ্রাহকের তো আস্থার সংকট রয়েছে কিছু কিছু ক্ষেত্রে। মানে আরেকটি বিষয় যোগ করতে চাই, ওই যেটি পরিশোধিত মূলধন, সেটি
500 কোটি টাকা করতে বলা হয়েছে। এইটি কি গ্রাহকের আস্থা বাড়াতে কাজ করবে? না, নট নেসেসারিলি। তবে ব্যাংকের স্বাস্থ্য অবশ্যই ভালো করবে। আগে ছিল 100, বাড়তে বাড়তে এখন 400, এখন 500 কোটি করা হচ্ছে। স্বাস্থ্য ভালো থাকলে ডেফিনেটলি এটা সবারই কাম্য যে যে কোনো ব্যাংকের স্বাস্থ্য ভালো থাকবে। তবে নট নেসেসারিলি 500 কোটি হলেই যে ব্যাংক খুব ভালো হয়ে যাবে, নট নেসেসারিলি। আর ইন্টারেস্ট খুব বেশি দিলেই গ্রাহকের আস্থা অর্জন করে ফেলবে, বিষয়টি নট সেরকম নয়। নেসেসারিলি। যারা, এবং এটা আরেকটা জিনিস বোঝা উচিত, যারা খুব বেশি ইন্টারেস্ট দেয় তাদের সংকট রয়েছে, তাদের সংকট আছে বলেই তারা বেশি দিতে হাই চায়। ইন্টারেস্ট অফার করছে। যারা একটু বেটার ব্যাংক তারা কিন্তু কোনো সময় ভালো মানে হায়ার রেট অফ ইন্টারেস্ট অফার করবে না। সুতরাং এটি থেকেও জাজমেন্ট করা সম্ভব কোন ব্যাংক আসলে জাজমেন্ট করা। রয়েছে। ক্লায়েন্টরা এখন কিন্তু জাজমেন্ট করা শুরু করেছে অলরেডি। আপনি দেখবেন যে সব ব্যাংকে এখন কিন্তু সবাই টাকা রাখে না। আচ্ছা, সেক্ষেত্রে আসলে যেহেতু আমানতের সংকট এক ধরনের রয়েছে, আপনি বলছেন হায়ার ইন্টারেস্ট অফার করতে হবে, অন্য ব্যাংক থেকে আমানত সরিয়ে আরেক ব্যাংকে নেওয়ার এরকম নজিরও বা অভিযোগ আমরা শুনেছি এক ব্যাংকের কাছ থেকে, যে বড় অঙ্কের টাকা হায়ার ইন্টারেস্ট অফার করে এক ব্যাংক আরেক ব্যাংকের কাছে। হ্যাঁ, আমি ওইটাই বলছি। আমি ক্লায়েন্টরা তো স্পেশালি এটা হচ্ছে যারা বড় বড় ডিপোজিট হোল্ডার, তারা চেষ্টা করে বা তারা চায় যে আমার বেটার রেট অফ ইন্টারেস্ট যদি এখানে পাবো সেখানে নেব। আচ্ছা, কাস্টমারের আস্থার জায়গাটি মানে কি করে অর্জন করা যায় তাহলে সব মিলিয়ে? কারণ যে বিষয়টা আমরা দেখি, ব্যাংক উদ্যোক্তারা নিয়ে আসেন, উদ্যোক্তারা নিয়ে আসার পর উদ্যোক্তারা যেটি মনে করেন অনেক ক্ষেত্রে ভাবেন যে ব্যাংক যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে, বাংলাদেশ সরকার রয়েছে, তারা কোনো না কোনোভাবে সেই ব্যাংককে বাঁচিয়ে রাখবে। কারণ এর আগে একই ধরনের নজির আমরা দেখেছি। সম্প্রতি একটি ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখেছি যে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে সেই ব্যাংকটিকে নতুন করে সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করেছে, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে। এখন উদ্দেশ্য যদি এমনই হয় যে আমি ব্যাংকের লাইসেন্স পাওয়াটাই তাহলে মুখ্য, এরপরে ব্যাংক চললো কি না চললো সেটি দেখার জন্য তো কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার রয়েছে। যদি তাই হয় তাহলে কি ব্যাংক আদৌ ভালো করবে? না, ভালো করবে না। এবং এই সুযোগটা যারা এই ধরনের মাথায় চিন্তা করে যারা ব্যাংক করছে যে আমি ভালো করি বা খারাপ করি সরকার আমাকে প্রোটেকশন দিবে, এইটা দিস ইজ এ টোটালি রং থিঙ্কিং এবং সরকার করা উচিত না। এবং এই কারণেই কিন্তু অনেকে দেখবেন যে ডেয়ারিং বা আমি বলবো আগ্রাসী, যেটা বলছেন সেই আগ্রাসী ভূমিকা অবতীর্ণ হচ্ছে, কোনোভাবে করার সাহস পাচ্ছে, বিকজ তারা এক্সাম্পল ইজ দেয়ার। এবং এটা কোনোভাবেই করা উচিত না। যে কোনো বিজনেস প্রতিষ্ঠান বা ব্যাংক স্পেশালি শুড বি বেসড অন কমার্শিয়াল ভায়াবিলিটি। কমার্শিয়ালি যদি আপনি ভায়াবল প্রমাণ না করতে না পারেন, বাংলাদেশ ব্যাংকে যখন প্রজেকশনস দেওয়া হচ্ছে বা যখন প্রেজেন্টেশন দেওয়া হয়, তখন যদি সেই জিনিসটাকে প্রকৃতভাবে চিহ্নিত করা যায়, ইয়েস আই ক্যান ডু বিজনেস বিকজ দেয়ার ইজ এ পসিবিলিটি দেয়ার অফ ডুইং লট অফ বিজনেস, দেয়ার ইজ এ প্রফিট মেকিং, এথিক্যালি আনএথিক্যালি অনেক কিছু করতে পারি, সেইটা না করে প্রপার ব্যাংকিং, বাংলাদেশ ব্যাংকের নিয়মকানুন মেনে আমি যদি ব্যবসাটা করতে পারি ভালোভাবে, তাহলেই ব্যাংকগুলোকে লাইসেন্স। এই জন্য কি আমাদের একটি এক্সিট পলিসি তৈরি করা উচিত কিনা? কোনো ব্যাংক যদি সাস্টেইন করতে না পারে, ভালো করতে না পারে, গ্রাহককে কোনো ধরনের ক্ষতির শিকার না করে সেই জন্য মার্কেট থেকে বের হয়ে যেতে পারে, এই ধরনের কোনো পলিসি তো আমাদের নেই। এটা এখনো নাই, এটা হচ্ছে। এর জন্য মার্জার বা অ্যামালগামেশন করা উচিত। যারা যেসব দুর্বল ব্যাংকগুলো কয়েকটা মিলে যদি একসাথে করে দেওয়া যায়, ডেফিনেটলি এটা এখনো হয়নি, বাট এটা হতে বাধ্য হবে হয়তো এটা। আচ্ছা, মানে সেক্ষেত্রে তো আইনও সংশোধন করতে হবে, আমাদের তো মার্জারের আইনও নেই, সেক্ষেত্রে আসলে এটি করা কঠিন। সেটা করতে হবে, আলটিমেটলি করতে হবে। যদি এইভাবে চলে থাকে যে ব্যাংকগুলো খারাপ হচ্ছে কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, রাদার গভর্নমেন্ট রেস্কিউ বা বেল আউটের জন্য বসে আছে, ইন দ্যাট কেস বেল আউট উইল বি থ্রু দ্য অ্যামালগামেশন আর মার্জার। আচ্ছা, করতেই হবে। নতুন যে ব্যাংকগুলো আসছে সেগুলোর বোর্ডে যারা থাকবেন এবং ম্যানেজমেন্টে যারা থাকবেন তাদের ভিতরে আপনার পরামর্শ কি থাকবে? পরামর্শ হলো আপনারা প্লিজ এথিক্যালি ব্যাংকিং করবেন। ব্যাংকিং নিয়মকানুন বাংলাদেশ ব্যাংকের বা রেগুলেটরদের যে নিয়মগুলো আছে নিয়মগুলো মেনে ব্যাংকিং করবেন। আগ্রাসী ব্যাংকিং কোনোভাবেই করবেন না। এবং যদি নিয়মকানুন না মেনে করেন তার জন্য কিন্তু আপনার যে কোনো ধরনের পেনাল্টির জন্য বাংলাদেশ ব্যাংকের প্রস্তুত থাকতে হবে। এই বাংলাদেশ ব্যাংক শুড অলসো বি ভেরি স্ট্রিক্ট রিগার্ডিং কমপ্লায়েন্স ইস্যুস। এগুলো বাংলাদেশ ব্যাংকের কমপ্লায়েন্স ইস্যুর ব্যাপারে খুব স্ট্রিক্ট হতে হবে। এই তিনটি ব্যাংক বা নতুন যে ব্যাংক সেগুলো আসছে সেগুলোর উপর ভিত্তি করে আসলে পরবর্তীতে আসলে ব্যাংক আসবে কিনা সেটি ডিপেন্ড করবে। কারণ এগুলো সাকসেস স্টোরি দেখেই বিবেচনা করবেন যে ভবিষ্যতে আসলে আরো ব্যাংক আসা যায় কিনা বা বাংলাদেশে ব্যাংকিং ব্যবসা আসলে ভালো হবে কিনা। গত 9টা ব্যাংক যে খুব এমন ভালো করেছে সেটা কিন্তু না, তারপরও 3টে কিন্তু এসছে।
সুতরাং তার এখনো মানে আমি বলবো উদ্যোক্তারা ভাবছেন যে এখনো ব্যাংক করে ব্যবসা করার ব্যবসা ভালো করার সুযোগ রয়েছে। উদ্যোক্তাদের মেইন উদ্দেশ্যই তো হলো যে বেসিক্যালি ব্যাংকিং ব্যবসা করা মেইন হলো প্রফিট মেকিং একটা ভালো ব্যবসা যদি করতে পারতেন ভালোভাবে ডেফিনেটলি ভালো না করার কোনো কারণ নেই, কিন্তু আনফর্চুনেটলি ওই যে কুইক প্রফিটের যে মোটিভ, একেবারে রাতারাতি প্রফিট করে ফেলবো, 3 বছরের মাথায় আমার সব ক্যাপিটাল উঠে আসবে, এই ধরনের মানসিকতাকে বেরিয়ে আসতে হবে। প্রপার ব্যাংকিং করেন, শত শত বছর ধরে ব্যাংকিং করবেন, প্রজন্মের পর প্রজন্ম ধরবে আপনার ব্যাংকিং, আপনার নেক্সট বোর্ড আসবে, লার্নিং হবে, সেইভাবে ব্যাংকিং করবেন। আদারওয়াইজ ওভারনাইট এই ব্যবসাটা করা উচিত না। জি, জনাব খন্দকার ফজলে রশিদ, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে টালি খাতায় সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের ইসলামী ব্যাংক নিবেদিত আজকের টালি খাতায়। সঙ্গে থাকুন 24 ঘন্টা।